আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তা নদী। এই তিস্তা নদী নিয়ে কিছুদিন আগে নীলফামারী জেলায় ডিসি অফিসে আমাদের এই তিস্তা নদীর মহাপরিকল্পনা এই মহাপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভার মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের তিস্তা নদীর যে মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার চীন থেকে সহায়তা নিয়ে আমাদের এই কার্যক্রম চলবে। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের এই তিস্তা নদীর ঘেঁষা যে মানুষগুলো বসবাস করে, এই মানুষের জীবনযাপন নিয়ে কতটুকু নিশ্চয়তা আছে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এবং আমাদের প্রাণ প্রকৃতি বিশেষ করে জীব বৈচিত্র্য কতটুকু সংরক্ষণ থাকবে, রক্ষিত থাকবে সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে। এবং এই মহাপরিকল্পনা যখন বাস্তবায়ন হবে, যখন কাজ চলবে, তখন ঠিক পিছনের দিকে অবশ্যই তাকাতে হয়। কারণ আমরা দেখছি 17 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে, ফেসিবাদী কায়দায় যে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে যতগুলো মেগা প্রকল্প বলেন, বড় বড় উন্নয়নের যে রোল মডেলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বলেন, সেগুলো প্রত্যেকটার পিছনে থাকে মহা দুর্নীতি। অর্থাৎ মেগা প্রকল্পের মেগা দুর্নীতির আমরা খোঁজ খবর পত্রিকার মধ্য দিয়ে আমরা জানতে পারি। ফলে এই যে তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে, এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন এবং মতামত তুলে ধরা একান্ত প্রয়োজন। তো বিশেষ করে যে পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠেছে, সবগুলো কিন্তু নদী কেন্দ্রিক ভাবে গড়ে উঠেছে। ধরেন যে আমাদের ঢাকা শহর সেই বুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থিত। আমাদের বগুড়া শহর করতোয়া নদীর তীরে অবস্থিত। ফলে প্রত্যেকটা সভ্যতায় নদী কেন্দ্রিক ভাবে গড়ে ওঠে। ফলে নদীকে যদি বিলীন হয়ে যায়, নদী যদি ধ্বংস হয়ে যায়, নদীর যদি গতিপথ পরিবর্তন হয় এবং নদীর যদি পানি প্রবাহ ঠিক না থাকে, সেই ক্ষেত্রে একটা জাতি, একটা সভ্যতা, একটা দেশ মারাত্মক হুমকির মধ্যে পড়ে। যার প্রমাণ হিসেবে আমরা ইতিমধ্যে এর লক্ষণগুলো একের পর এক আমরা কিন্তু অনুধাবন করতে পারতেছি। আপনারা দেখেন যে তিস্তার এই গ্রীষ্মকালীন সময়ে গজলডোবায় বাঁধ দিয়ে আমাদের এই উত্তর অঞ্চলটাকে একেবারে মরুকরণের প্রক্রিয়া সৃষ্টি করছে ভারত সরকার। আমরা বলছিলাম যে নতজানু পররাষ্ট্রনীতি, একটা দেশ থেকে আরেকটা দেশে যখন নদী প্রভাবিত হয়, সেই নদীটাকে বলা হয় আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নীতি অনুসারে কোনো দেশ সেই নদীকে বাদ দিয়ে পানি আটকে রাখতে পারে না, কিন্তু বরাবরই ভারত সরকার এটা করে যাচ্ছে। ফলে এই পানি নিয়ে, নদী নিয়ে এক ধরনের রাজনীতি চলে। কেউ বলে ভারত বন্ধু রাষ্ট্র, কেউ বলে ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র। এই বন্ধু এবং হিন্দুর মধ্য দিয়ে রাজনীতিটা ঘুরপাক খায়, কিন্তু বাস্তবিক অর্থে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা, এইটা আমরা এখন পর্যন্ত আমরা পাইনি। আমাদের অধিকারটা নিয়ে আমরা এখনো পর্যন্ত বঞ্চিত। তো সেই জায়গা থেকে এখন আবার তিস্তার যে মহাপরিকল্পনা, এই তিস্তা মহাপরিকল্পনার আগে অবশ্যই তিস্তার পানি প্রবাহ নিয়ে প্রশ্ন তুলতে হবে এবং তিস্তার পানি প্রবাহ বাস্তব অর্থে ঠিক থাকবে কিনা এবং কতটুকু পানি প্রবাহ হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের তিস্তা পারে মানুষের যে বসবাস, যে মানুষগুলো বসবাস করে, তাদের জীবনের প্রতি হুমকি স্বরূপ কোনো ঘটনা ঘটবে কিনা, এটার একটা বিশ্লেষণ টানতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য এবং ওই অঞ্চলের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য এবং যারা কৃষিকাজে নিয়োজিত থাকে, যে সকল চরাঞ্চলের মানুষ, তাদের এই বিষয়গুলোকে ভালোভাবে পর্যবেক্ষণে নিয়ে আসতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে আমাদের যে বেড়িবাঁধ নির্মাণ, আমরা বারবার বলি যে বন্যায় বারবার আমাদের প্লাবিত হয়ে যায় এই অঞ্চলগুলোতে। ত্রাণ নিয়ে এসে ছবি তুলে নানান ধরনের রাজনীতি চলে ত্রাণ ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে ত্রাণ দিয়ে কিংবা ওই সামান্য বালু দিয়ে বেড়িবাঁধ নির্মাণের এটা এটা সম্পূর্ণ ধরনের হচ্ছে অপরিকল্পিত কাজ। এখন পরিকল্পিত কাজ কি হতে পারে? যদি এটা সূক্ষ্মভাবে খুবই গবেষণালব্ধের মধ্যে দিয়ে যদি উন্নত মানের বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়, তাহলে এই বন্যায় বারবার প্লাবিত হওয়া বাংলাদেশের একটু রেহাই পাবে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি যে
তিস্তার যে মহাপরিকল্পনা, এই তিস্তার মহাপরিকল্পনা করার জন্য আমাদের আরেকটা বিষয় কাজ করতে হবে, যে যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের এই নদীগুলো দখল হয়ে যাচ্ছে। যারাই ক্ষমতায় আসে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্য দিয়ে কিন্তু নদী দখল হয়ে যায়, এবং সেই সাথে খাল দখল হয়ে যায়, পুকুর দখল হয়ে যায়। ফলে এই যে রাষ্ট্রীয় সম্পদ যে বারবার দখল হয়, এই দখলদারিত্বের রাজনীতি থেকেও বেরিয়ে আসতে হবে। আরেকটা বিষয়, যখন এই প্রকল্পের কাজ চলবে, এই প্রকল্পের কাজ খুব স্বচ্ছতার ভিত্তিতে যেন হয়, তার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ এই প্রকল্পের মধ্য দিয়ে আরেকটা যেন দুর্নীতির আখড়া তৈরি না হয়, সেজন্য এই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল গবেষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং এই অঞ্চলের যে সাংবাদিকদের যে পরামর্শ, সেটার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই তিস্তার যে মহাপরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন যদি করা সম্ভব হয়, তাহলে এই অঞ্চলের মানুষের একদিকে কর্মসংস্থান মিলবে, আরেকদিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা হবে, আরেকদিকে আমাদের এই বনাঞ্চলের মধ্য দিয়ে এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের একটা সবুজায়নে পরিণত হবে এবং একটা সুন্দর আশ্রয় কেন্দ্র পরিণত হবে। তো সেই জায়গা থেকে বলতেছি, যতগুলো মৃত নদী আছে এবং যতগুলো দখলদারিত্বের নদী আছে, সেগুলাকে মুক্ত করতে হবে। এবং নদীর যে পানি প্রবাহ, এই পানি প্রবাহ রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে দরকার হলে আমাদের ভারতের সরকারের বিরুদ্ধে মামলা দাঁড় করে পানির যে ন্যায্য হিস্যা, এটা আদায় করতে হবে। তাহলেই সম্ভব হবে যে নদীমাতৃক বাংলাদেশের কথা আমরা বলি না কেন, সেই নদীমাতৃক বাংলাদেশের যে আয়োজন, এটা বলা সম্ভব হবে। এবং আমরা বাঙালি হিসাবে এবং বাংলাদেশী হিসাবে আমরা কিন্তু যে ভবিষ্যতে আরো উন্নয়নের এক ধাপ আরো এগিয়ে যাব, এই নদীকে যদি আমরা সত্যিকার অর্থে শাসন করতে পারি।